ইরানে ইসরায়েলি হামলা পেছনে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে তিনি বলেছিলেন ইসরায়েলের একক সিদ্ধান্তেই ওই হামলা হয়েছিল। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইসরায়েল প্রথমে হামলা চালায়, সেই হামলা ছিল অত্যন্ত শক্তিশালী। তিনি পুরোপুরি এই হামলার দায়িত্বে ছিলেন। ট্রাম্প আরও বলেন, হামলার প্রথম দিন ইসরায়েলের জন্য একটি অসাধারণ দিন ছিল, কারণ অন্যান্য হামলার তুলনায় সেদিন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। ইসরায়েল গত 13 জুন ইরানে বিধ্বংসী আক্রমণ চালায়। এতে অনেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে যোগ দেয় এবং ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আহমেদ আল শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের 14 সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। চীন ভোট দেয়া থেকে বিরত থাকে। সিরিয়ার প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরেই সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের জন্য নিরাপত্তা পরিষদে চাপ দিয়ে আসছিল। আহমেদ আল শারার সংগঠন HTS এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী বাহিনী গত বছরের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর আহমেদ আল শারা দেশটির প্রেসিডেন্ট হন। ফিলিপাইনে তাণ্ডবের পর ভিয়েতনামে আঘাত এনেছে টাইফুন কালমাইগি। এতে অন্তত 5 জন নিহত হয়েছেন। হতাহতদের উদ্ধারে প্রস্তুত রয়েছে 2,60,000 সেনা সদস্য। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়ার পর এখন কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে। বিস্তারিত রিপোর্টে। বৃহস্পতিবার ভিয়েতনামে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমাইগি। দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করে লাকদাক ও গিয়ালাই প্রদেশে আছড়ে পড়ে। ঝড়ো বাতাসে উড়ে যায় অনেক বাড়ির ছাদ, বহু গাছপালা উপড়ে বন্ধ হয়ে গেছে রাস্তা। এছাড়া টাইফুনের কারণে 6টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে কয়েকশো ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, 149 কিলোমিটার বেগের এই ঝড়ে হতাহতদের উদ্ধার করতে 2,60,000 সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। এদিকে সপ্তাহ জুড়ে দেশটিতে রেকর্ড বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, 7টি শহর এবং বিভিন্ন প্রদেশের শতাধিক অঞ্চল রয়েছে ভূমিধসের ঝুঁকিতে। উপকূলীয় এলাকার কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। কেউ যেন ক্ষুধার্ত বা অসহায় অবস্থায় না থাকেন তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিনচিন। এর আগে ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালায় টাইফুন কালমাইগি। এতে অন্তত 114 জন নিহত ও 82 জন আহত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশটির জনবহুল কেন্দ্রীয় দ্বীপ সেবুতে। চৈতি সরওয়ার, 71। যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি শাটডাউনের কারণে আজ থেকে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো সহ বড় বড় 40টি বিমানবন্দরে ফ্লাইট কমানো হচ্ছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার সংকটের কারণে বিমানবন্দরগুলোতে এই ফ্লাইট কমাতে নির্দেশনা দেন ট্রাম্প। আর এ ঘটনায় বিমান সংস্থাগুলোকে নতুন করে ফ্লাইটের সময়সূচি সাজাতে হচ্ছে। যাত্রীরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এভিয়েশন বিশ্লেষণকারী সংস্থা সিরিয়াম বলছে, দিনে 1,800 ফ্লাইট বাতিল হতে পারে। এছাড়া 2,68,000 বিমানের আসন কমে যেতে পারে। তবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে এর প্রভাব পড়বে না। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বোঝার ধাক্কা মার্কিনীদেরও অনেকটা হজম করতে হচ্ছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই শুল্ককে কূটনৈতিক ও অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছেন ট্রাম্প। অর্থনীতিবিদদের মতে, শুল্কের বোঝা বহন করে থাকেন ভোক্তারা, অর্থাৎ মার্কিনীরাই বাড়তি খরচ দিয়ে থাকেন। অথচ মার্কিন প্রেসিডেন্ট বহুবার বলেছেন, বিদেশি দেশগুলোই শুল্কের অর্থ যুক্তরাষ্ট্রকে প্রদান করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসা করে তাকে একজন মহান ব্যক্তি এবং বন্ধু হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প একথা বলেন। একই সাথে আগামী বছর ভারত সফর করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট গত কয়েকদিন ধরে বলে আসছেন, ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে চলেছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের শক্তিশালী স্পিকার হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম নারী ন্যান্সি পেলোসি অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি অবসরের ঘোষণা দেন। তিনি বলেন, 2027 সালের জানুয়ারিতে তার মেয়াদ শেষ হওয়ার পর কংগ্রেসে পুনরায় নির্বাচনের জন্য প্রার্থী হবেন না। 85 বছর বয়সী পেলোসি হাউসের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম নারী।
জলবায়ু পরিবর্তন রোধে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ সময় তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের প্রতি জোর দেন এবং এ কাজ অব্যাহত রাখায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা করেন। একই দিন বনভূমি রক্ষায় ব্রাজিলের প্রস্তাবিত ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি তহবিলে 500 মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 33 বছর পর সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। পরপর কয়েকদিন রাশিয়ার পারমাণবিক অস্ত্র মহড়ার পর এই নির্দেশ দিলেন ট্রাম্প। তিনি দাবি করেন রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র মজুত করছে। এদিকে এখনো পর্যন্ত কোন দেশ কতটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে, কেন সেগুলি বন্ধ করা হয়েছিল এবং কেন সেগুলি শুরু করা হচ্ছে, দেখুন সৃষ্টি ঘটকের রিপোর্টে। যুক্তরাষ্ট্র 1945 সালের জুলাই মাসে নিউ মেক্সিকোর আলামোগোর্ডোতে 20 কিলোটন পারমাণবিক বোমার পরীক্ষার মাধ্যমে পারমাণবিক যুগের সূচনা করে এবং তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য 1945 সালের আগস্ট মাসে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরগুলোতে পারমাণবিক বোমা ফেলে। মাত্র 4 বছর পর 1949 সালের আগস্টে সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে পশ্চিমা বিশ্বকে হতবাক করে দেয়। জাতিসংঘের মতে 1945 সাল থেকে 1996 সালের মধ্যে ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধ চুক্তি সিটিবিটি এর মধ্যবর্তী 5 দশকে 2000টিরও বেশি পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল, যার মধ্যে 1032টি যুক্তরাষ্ট্র এবং 715টি সোভিয়েত ইউনিয়ন করেছিল। ব্রিটেন 45টি, ফ্রান্স 210টি এবং চীন 45টি পরীক্ষা চালিয়েছে। এরপর থেকে 10টি পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র শেষবার 1992 সালে, চীন ও ফ্রান্স 1996 সালে এবং সোভিয়েত ইউনিয়ন 1990 সালে পরীক্ষা চালিয়েছিল। রাশিয়া গত সপ্তাহে পারমাণবিক মহড়া করেছে এবং একটি পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি পারমাণবিক চালিত টর্পেডো পরীক্ষা করেছে, কিন্তু কোনো পারমাণবিক ওয়ারহেড পরীক্ষা করেনি। এদিকে ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্ট অনুসারে প্রতিটি দেশের কাছে কতগুলো ওয়ারহেড আছে তার সঠিক সংখ্যা গোপন রাখা হয়েছে, কিন্তু রাশিয়ার কাছে মোট 5459টি ওয়ারহেড রয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 5177টি রয়েছে। এই সংখ্যাগুলোর মধ্যে রয়েছে মোতায়েন, মজুদ ও অবসরপ্রাপ্ত ওয়ারহেড। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট জানিয়েছে চীন 600টি ওয়ারহেড সহ তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ, ফ্রান্সের 290টি, যুক্তরাজ্যের 225টি, ভারত 180টি, পাকিস্তানের 170টি, ইসরায়েলের 90টি এবং উত্তর কোরিয়ার 50টি ওয়ারহেড রয়েছে। বর্তমানে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন সবাই তাদের পারমাণবিক অস্ত্রাগারের বড় আধুনিকীকরণের কাজ করছে। সৃষ্টি ঘটক, 71। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ইতিহাসের সবচেয়ে বড় কর্পোরেট বেতন ভাতা প্যাকেজের অনুমোদন পেয়েছেন। টেসলার শেয়ার হোল্ডাররা কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য $1 ট্রিলিয়ন বেতন প্যাকেজ অনুমোদন করেছেন। ইলন মাস্কের জন্য প্রস্তাবিত এই বেতন ভাতা প্যাকেজ নিয়ে গণভোট অনুষ্ঠিত হয়। এর প্রেক্ষিতে এমন অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। একজন মানুষের বেতন কত হতে পারে? বেসরকারি খাতে বেতনের সীমা সেভাবে নির্ধারিত নেই। কোম্পানির প্রতি কর্মীর অবদান বা তার যোগ্যতার ভিত্তিতে সাধারণত বেতন নির্ধারিত হয়। কিন্তু টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের যে বার্ষিক বেতন ভাতা অনুমোদন করা হয়েছে, তাতে অনেকেরই চোখ কপালে উঠতেই পারে। 1 ট্রিলিয়ন বা 1 লাখ কোটি মার্কিন ডলার। টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত টেসলার বার্ষিক সাধারণ সভায় কোম্পানিটির শেয়ার হোল্ডারদের প্রায় 75% ভোটে এই প্রস্তাব অনুমোদিত হয়। তবে এই বেতন প্যাকেজ পেতে হলে আগামী 10 বছরে কোম্পানিটির চালকবিহীন রোবোট্যাক্সি প্রকল্পের আওতায় বাণিজ্যিকভাবে 10 লাখ গাড়ি রাস্তায় নামানোর লক্ষ্য পূরণ করতে হবে। এছাড়া কোম্পানির বাজার মূল্য 1,40,000 কোটি মার্কিন ডলার থেকে বৃদ্ধি করে 8,50,000 কোটি মার্কিন ডলার করতে হবে। সভায় এমন ঘোষণার পর মাস্ক বলেন, তারা টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায় নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনায় প্রবেশ করছেন। শেয়ার হোল্ডারদের এ সভায় টেসলার অপটিমাস হিউম্যানয়েড রোবট প্রকল্পের কথা উল্লেখ করেছেন ইলন মাস্ক। এছাড়া এপ্রিল থেকে 2 সিটের স্টিয়ারিংবিহীন রোবোট্যাক্সি সাইবার ক্যাবের উৎপাদন এবং নতুন প্রজন্মের ইলেকট্রিক স্পোর্টস কার রোডস্টার উন্মোচন করা হবে।
আগামী দশকে মাস্কের লক্ষ্য হলো 2 কোটি গাড়ি উৎপাদন, 10 লাখ রোবোট্যাক্সি চালু, 10 লাখ রোবট বিক্রি এবং $400 বিলিয়ন মূল মুনাফা অর্জন। আর প্রতিটি ধাপ পূরণে মাস্ক পাবেন কোম্পানির 1% শেয়ার। যদিও এই বিশাল পরিমাণ বেতন প্যাকেজ নিয়ে আপত্তি তুলেছে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেমের মতো বড় বড় বিনিয়োগকারীরা। মনিরুজ্জামান বাবু, 71। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে